আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, রিটসের সাথে আরেকটা বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের পাঠ পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা, তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি শিখি এর পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। তো কল্পনা নির্ভর লেখা প্রথম আমরা জানবো যে বাস্তব জগৎটা কি আর কল্পনার জগৎ কি। বাস্তব জগৎ হইল যেটা আমরা চারপাশের জগৎ, চারপাশে যে জগৎ দেখতে পাই তাই হলো বাস্তব জগৎ। আর কল্পনা নির্ভর জগৎটা হলো যেটা লেখক নিজের কল্পনায় তৈরি করে নেন পাঠককে একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য কিংবা নির্দিষ্ট কিছু বোঝানোর জন্য। কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। কাল্পনিক কিংবা অবাস্তব ঘটনা থাকতে পারে, আবার চরিত্র থাকে বিভিন্ন বিষয় বোঝানোর জন্য, কোনো বার্তা দেওয়ার জন্য। আর কল্পনা নির্ভর লেখার কয়েকটা ধরন হয়, যেমন রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা, এছাড়া অতিকল্পনাও রয়েছে। এই অতিকল্পনার কথা এইটা আমরা পরে আলোচনা করব। তো রূপকথা হইলো যেটা রাজা রানীর গল্প আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, যে রাজা রানী, দৈত্য দানবের গল্প আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, দাদা দাদি নানানি, তাদের কাছে আমরা অনেক শুনেছি এই রূপকথা। এইসব গল্প হলো কাল্পনিক যেই গল্প, কল্পনা নির্ভর গল্পের প্রাথমিক পর্যায়, যেখানে একেবারে সহজে আমরা একটা জিনিস কল্পনা করে নিতাম, আমরা নিজেরাও জানতাম এটা বাস্তব হইতে পারে না। তো এই ধরনের রচনায় রাজা রানী, দৈত্য দানব ইত্যাদি থাকে। এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়। মানুষ মুখে মুখে বলতে থাকে, একটা সময় পরে এটা একটা গল্প হয়ে যায়। এটা হলো রূপকথা, হলো কল্পনা নির্ভর রচনার সবচেয়ে আদি রূপ। তারপরে আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। যখন রূপকথাটাই একটু আধুনিক হইলো, যখন আমরা বৈজ্ঞানিকভাবে কোনো কিছু চিন্তা করতে শিখলাম, তখন বৈজ্ঞানিক কল্পকাহিনী শুরু করলাম। আমাদের একজন অনেক বিখ্যাত লেখক জাফর ইকবাল, তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকদের ভিতরে বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান। তো বৈজ্ঞানিক কল্পকাহিনী হলো যেই রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে, ওইগুলো হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেখানে বিজ্ঞান নির্ভর কল্পনামূলক আলোচনা করা হয়। তারপরে আছে রম্য রচনা। রম্য রচনা এগুলো থেকে সম্পূর্ণ আলাদা এটা রূপকথার একটা রূপ হইতে পারে। যে রম্য রচনা হলো হাস্যরসাত্মক একটা ভঙ্গিতে বিভিন্ন কল্পনামূলক কথা বলা। যেমন আমরা বিভিন্ন জিনিস কল্পনা করতেছি, কিন্তু এটাকে একটু মজা করার জন্য, একটু শ্রুতিমধুর করার জন্য কিংবা মনোরম করার জন্য আমরা একটু হাস্যরসাত্মক কোনো আলোচনা যুক্ত করতেছি। তো এ ধরনের রচনায় সরস ভঙ্গিতে মানে হলো হাসাহাসির ভঙ্গিতে, সহজ কথায় সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরা হয়। এখানে কাহিনী বানানটা লক্ষণীয়। অনেকে কাহিনী বানানটা দীর্ঘিকার দেয়, এইভাবে কাহিনী, এই বানানটা ভুল। কাহিনী হলো ঋষিকার, দুইটাই ঋষিকার। কাহিনী এখানে বৈজ্ঞানিক কল্পকাহিনী, এই যে বানানটা, আর এই কাহিনী তুলে ধরেন। অনেক সময় কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ, ব্যঙ্গ মানে হলো ব্যঙ্গ করা, মানে কৌতুক করা, ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়। মানে এটা এক ধরনের রূপকথাই, কিন্তু এটা আকর্ষণীয় করার জন্য কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে অতিকল্পনা। অতিকল্পনা মানে হইল কল্পনামূলক লেখারই আরেকটা স্টেজ, যেখানে সবগুলো কল্পনা নির্ভর লেখার যে সবগুলো বৈশিষ্ট্য আছে, এগুলোকে সবগুলো একসাথে করা হয়, একসাথে করে অন্যরকম একটা রচনা সৃষ্টি করা হয়। অতিকল্পনা রয়েছে গল্প উপন্যাসকে কল্পনা নির্ভর রচনা হিসেবে গণ্য করা হয়। কিশলয়ের জন্মমৃত্যু এ ধরনের একটি কল্পনা নির্ভর রচনা। তাহলে কিশলয়ের জন্মমৃত্যু আমাদের পাঠ্য বইয়ে যে গল্পটা আছে, এটা হলো একটা অতিকল্পনা। লেখকের অতিকল্পনা কোনো নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য একটা সবগুলো কল্পনা নির্ভর রচনার একটা সমষ্টিগত রূপ, যেখানে রূপকথা থাকবে, বৈজ্ঞানিক কল্পকাহিনী থাকবে, আবার রম্য রচনাও থাকবে। তো তারপরে আমরা পাঠ্য বইয়ের একটা সমস্যা সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য লিখতে। রূপকথা এগুলো আমরা আগেই পড়ে এসেছি, রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী আর রম্য রচনা, এগুলোর বৈশিষ্ট্য লিখবো আমরা। তো বৈশিষ্ট্য লেখার জন্য আমরা পাঠের থেকেই এখান থেকে সংগ্রহ করতে পারি। যেমন রূপকথার বৈশিষ্ট্য আমরা লিখতে পারি রাজা রানী, দৈত্য দানব ইত্যাদি থাকে, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হতে পারে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়। তো সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়, এই হইল 2 নম্বর বৈশিষ্ট্য। আমাদের রূপকথার বৈশিষ্ট্য শেষ।
তারপর বৈজ্ঞানিক কল্পকাহিনী, এই ধরনের রচনায় ভবিষ্যৎ জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। তো এখানে বৈশিষ্ট্য একটাই পাই, ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। এই হইল বৈজ্ঞানিক কল্পকাহিনীর একটা বৈশিষ্ট্য। আর রম্য রচনার বৈশিষ্ট্যের ক্ষেত্রে লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন, এই প্রথম বৈশিষ্ট্য। অনেক সময়ে কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রুপ ব্যবহার করে এই ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়, এই হলো 2 নম্বর বৈশিষ্ট্য। আমরা সহজেই পাঠ্য বই থেকে এই বৈশিষ্ট্যগুলো সংগ্রহ করে নিতে পারি, তাহলে আমাদের এই অনুশীলনীর এই বক্সটা শেষ। তাহলে সামনের ক্লাসে আমরা পরবর্তী লেকচারে পড়ব কিশলয়ের জন্মমৃত্যু, গোলাম মুর্শিদের একটা কল্পনা নির্ভর রচনা, যেটা আমরা পড়ব পরের ক্লাসে, কিশলয়ের জন্মমৃত্যু। ধন্যবাদ সবাইকে।